হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিপোজিশনের ব্যবহার। একটি বাক্যের মধ্যে কখন কোথায় কিভাবে প্রিপোজিশন ব্যবহার হবে তা আজকে একটি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের বোঝাবো। তোমরা বাদিকে দেখতে পাচ্ছ নীল রঙের একটি সার্কেল রয়েছে। এই সার্কেলের সাপেক্ষে আমরা বোঝার চেষ্টা করব কোন প্রিপোজিশন কোথায় বসে। যেমন সার্কেলের একদম মধ্যে দিয়ে একটি অ্যারো চিহ্ন চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এই অ্যারো চিহ্নটা সার্কেলের মধ্যে দিয়ে গেছে, তাহলে কোনো কিছু যদি কোনো কিছুর মধ্যে দিয়ে যায় তখন আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? থ্রু বা অ্যাক্রস। থ্রু, THROUGH, থ্রু। এই থ্রু দিয়ে আমরা যদি কোনো বাক্য লিখি তখন আমরা কিভাবে লিখব? যেমন লেখা যেতেই পারে দ্য সানস রেজ কামস থ্রু দ্য উইন্ডো, অর্থাৎ সূর্যের আলো কোথা দিয়ে আসছে? না, জানালার মধ্যে দিয়ে। আবার দেখো তার ওপরে রয়েছে সবুজ রঙের একটা সার্কেল। সেই সার্কেলটা বড় সার্কেলটাকে টাচ করে আছে, অর্থাৎ বড় সার্কেলটার ঠিক ওপরেই রয়েছে সবুজ রঙের সার্কেলটা। তাহলে কোনো কিছুর ওপরে যদি কোনো কিছু থাকে তখন আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? না, অন। এই অন প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে লেখা যেতেই পারে দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, অর্থাৎ কোনো কিছুর ওপর কোনো কিছু বোঝালে অন প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি। তারও ওপরে দেখো রয়েছে অ্যাভোভ বা ওভার, অর্থাৎ কোনো কিছু অনেক ওপর দিয়ে যদি থাকে, যেমন বাড়ির ওপর দিয়ে এরোপ্লেন গেল, সেখানে আমরা ওভার ব্যবহার করতে পারি বা অ্যাভোভ ব্যবহার করতে পারি। তখন আমরা সেন্টেন্সটা এইভাবে লিখতেই পারি যে দ্য বার্ড ফ্লাইজ ওভার মাই হাউস, অর্থাৎ কি পাখিটা আমার বাড়ির ওপর দিয়ে ওড়ে। এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু ওভার বা অ্যাভোভ ব্যবহার করতে পারি। তারপরে দেখো বাদিকে একটা প্রিপোজিশন রয়েছে টু/টুয়ার্ডস। সেই প্রিপোজিশনটায় দেখো অ্যারো চিহ্নটা কিন্তু বড় সার্কেলটাকে টাচ করেনি, অর্থাৎ বড় সার্কেলটার দিকে যাচ্ছে। কোনো দিকে যাওয়া বোঝালে আমরা কিন্তু টু বা টুয়ার্ডস লিখতেই পারি। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, অর্থাৎ স্কুলে এখন আমি পৌঁছাইনি, স্কুলের দিকে আমি যাচ্ছি। তাহলে সেখানে কিন্তু আমরা লিখতেই পারি আই অ্যাম গোয়িং টু স্কুল। তারপরে দেখো আমাদের সার্কেলের মধ্যে আরও কতগুলো প্রিপোজিশন রয়েছে, ইন, উইদিন, ইনসাইড ইত্যাদি। এই প্রিপোজিশনগুলোকে আমরা এইভাবে ভাবতে পারি যে কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু থাকে তখন আমরা ইন, উইদিন, ইনসাইড ইত্যাদি ব্যবহার করতে পারি। যেমন আমি লিখতেই পারি, ইন দিয়ে যদি কোনো কিছু লিখতে হয় তাহলে লিখতেই পারি দ্য পেন ইজ ইন মাই পকেট, পেনটি হলো আমার পকেটের মধ্যে। তাহলে এইভাবে আমরা ইন, উইদিন, ইনসাইড ব্যবহার করতে পারি। একটু ওপরের দিকে দেখো একটা আমাদের প্রিপোজিশন রয়েছে অন টু। এই অন টু প্রিপোজিশনটা দেখো দুরকম আমাদের প্রিপোজিশন রয়েছে, টু এবং অন টু। এই অন টু এর সাথে টু এর একটু পার্থক্য রয়েছে, খেয়াল করে দেখো। টু যখন আমরা লিখেছিলাম তখন অ্যারো চিহ্নটা কিন্তু আমাদের বড় সার্কেলটিকে টাচ করেনি, কিন্তু অন টুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় সার্কেলকে টাচ করে আছে, অর্থাৎ কোনো কিছুকে পৌঁছে যাওয়াকে আমরা অন টু ব্যবহার করতে পারি। ঠিক তার নিচেই দেখো ফ্রম রয়েছে। এখানে আমরা দেখতে পারি যে বড় সার্কেল থেকে কোনো কিছু বেরিয়ে আসছে, অ্যারোটা দেখলে আমরা বুঝতে পারবো বড় সার্কেলটা থেকে কোনো কিছু বেরিয়ে আসছে, তখন আমরা সেখান থেকে আমরা সেই ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করতে পারি। যেমন ফ্রমের ক্ষেত্রে আমরা লিখতে পারি আই অ্যাম কামিং ফ্রম স্কুল, আমি স্কুল থেকে আসছি। এরকমভাবে আমরা ফ্রম লিখতে পারি। তার ঠিক নিচেই দেখো আউট অফ, অর্থাৎ কোনো কিছুর ভেতর থেকে যখন বাইরে বেরিয়ে আসছে তখন দেখো অ্যারোটাকে খেয়াল করো তোমরা, অ্যারোটা বড় সার্কেলের কিছুটা ভেতরে ঢোকানো আছে, অ্যারোর পেছনের দিকটা, এবং বাইরের দিকে বেরিয়ে এসছে। এইরকম যখন কোনো কিছুর ভেতর থেকে বেরিয়ে আসছে তখন আমরা কিন্তু খুব সহজেই একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি, সেটা হলো আউট অফ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতেই পারি যে যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে দ্য ফায়ার ইজ কামিং আউট অফ দ্য রুম, অর্থাৎ ঘরের ভেতর থেকে আমাদের আগুনটা বেরিয়ে আসছে। সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতেই পারি কি আউট অফ। এই প্রিপোজিশনটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি।
তারপরে দেখো ইয়েলো কালারের স্কোয়ার বক্সে দুটো প্রিপোজিশন দেওয়া আছে, একটা হলো বিহাইন্ড, একটা হলো ইন ফ্রন্ট। এবং তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে বড় গোল সার্কেলটার ঠিক পেছন দিকটাতে বিহাইন্ডটা রয়েছে। অর্থাৎ এর মাধ্যমে আমরা কী বোঝাচ্ছি? এর মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে কোনো কিছুর পেছনে যদি কোনো কিছু থাকে সেখানে আমরা কী ব্যবহার করতে পারি? সেখানে আমরা ব্যবহার করতে পারি বিহাইন্ড। যেমন আই অ্যাম স্ট্যান্ডিং বিহাইন্ড মাই ফ্রেন্ড। আমি দাঁড়িয়ে আছি আমার বন্ধুর ঠিক পিছনে। আবার তার নিচেই দেখো আর একটা আমাদের প্রিপোজিশন রয়েছে ইন ফ্রন্ট। এটা কখন ব্যবহার হবে? তার উল্টোটা, বিহাইন্ডটা ঠিক উল্টো। অর্থাৎ যখন কোনো কিছু সামনে কোনো কিছু বোঝায় তখন বিহাইন্ড হয়। যেমন লিখতেই পারি আই অ্যাম স্ট্যান্ডিং কোথায়? ইন ফ্রন্ট মানে হলো সামনে, ইন ফ্রন্ট অফ মাই অফিস। আমি আমার অফিসের সামনে দাঁড়িয়ে আছি। তখন কিন্তু আমরা এই প্রিপোজিশনটা খুব সহজেই ব্যবহার করতে পারি। আরও যদি আমরা দেখতে পাবে, দেখো বাঁদিকে একটি প্রিপোজিশন রয়েছে ইনটু। এই ইনটু প্রিপোজিশনটা আমরা কীভাবে লিখতে পারি? এই ইনটু প্রিপোজিশনটা আমরা খুব সহজেই এইভাবে লিখতে পারি যে ধরো অ্যারো চিহ্নটা থেকে যেটা আমরা বুঝতে পারছি যে অ্যারো চিহ্নটা বাইরে থেকে ভেতরের মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ কোনো কিছু বাইরে থেকে যখন ভেতরে ঢুকবে তখন আমরা এইভাবে ইনটু লিখতে পারি। যেমন একটা উদাহরণ দিতে পারি যে লিখতেই পারি হি র্যান ইনটু মাই হাউস। সে আমার ঘরের মধ্যে দৌড়ে এলো। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ইনটুটা কখন ব্যবহার করা যেতে পারে। আবার দেখো ঠিক নিচের দিকে একটা ইয়েলো কালারের একটা সার্কেল করা আছে। দেখো এই ইয়েলো কালারের নতুন একটা সার্কেল করা আছে। এই সার্কেল এবং এই নীল কালারের বড় সার্কেল এর মধ্যে দুটো অ্যারো দেওয়া আছে এবং মাঝখানে যে প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বিটুইন। অর্থাৎ দুটো জিনিসের মধ্যে যখন কোনো কিছু থাকে তখন আমরা বিটুইন বলতে পারি। যেমন দুজন মানুষের মধ্যে ঝগড়া হচ্ছে, আমি লিখতেই পারি বিটুইন। আবার যেমন একটি চেয়ার এবং একটি টেবিলের মাঝখানে ডাস্টারটি পড়ে আছে, সেখানেও কিন্তু আমরা লিখতে পারি বিটুইন। বিটুইনের ঠিক ওপরেই দেখো আরেকটি প্রিপোজিশন রয়েছে নিয়ার। এই নিয়ারটা দেখো বড় সার্কেলের কাছাকাছি অবস্থিত। অর্থাৎ কোনো কিছু কাছাকাছি থাকলে নিয়ার লিখতে পারি। যেমন লিখতেই পারি হি ইজ নিয়ার মি। সে আমার কাছেই রয়েছে। তাহলে এই প্রিপোজিশনটাও কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। একদম ডান দিকে দেখো চলে আসো, ইন ফ্রন্টের পাশেই রয়েছে বাই বা বিসাইড। অর্থাৎ কোনো কিছু পাশে কোনো কিছু থাকলে আমরা বাই বা বিসাইড এইভাবে আমরা কিন্তু করতে পারি। কীভাবে করবো এটা একবার দেখে নাও। বাই বা বিসাইডকে আমরা কীভাবে করব না, ধরো বললাম যে নদীর তীরে বা নদীর ধারে আমার বাড়ি, তখন আমি কীভাবে লিখব? মাই হাউস, আমার বাড়িটা, ইজ বাই দ্য রিভার। আমার বাড়িটা কোথায় অবস্থিত? না, আমার বাড়িটা অবস্থিত নদীর তীরে। এইখানে কিন্তু আমরা বাই বা বিসাইড এইভাবে ব্যবহার করতে পারি। তারপরে দেখো একদম নিচের দিকে বড় সার্কেলের একদম নিচের দিকে বিলো, বিনিথ, আন্ডার এই তিনটে প্রিপোজিশন দেওয়া আছে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি কোনো কিছু নিচে যদি কোনো কিছু থাকে তখন আমরা বিলো, বিনিথ, আন্ডারনিথ এইগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন দ্য ক্যাট, বিড়ালটি, দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল। বিড়ালটা টেবিলের তলায়। বা বিলোর বদলে আমরা কিন্তু এখানে বিনিথও লিখতে পারতাম। বিনিথ বা আন্ডারনিথ লিখলেও কিন্তু আমাদের কিন্তু হতো, সেখানে কিন্তু কোনো রকম অসুবিধা হতো না। তারপরে দেখো একদম নিচের দিকে ডান দিকে কোনায় রয়েছে ফার। এই প্রিপোজিশনটা ইচ্ছে করে আমরা দূরে রেখেছি। ফার শব্দের অর্থ হলো কোনো কিছু দূর বোঝাতে। অর্থাৎ নীল বড় সার্কেলটা থেকে ফার শব্দটা কিন্তু, ফার প্রিপোজিশনটা কিন্তু অনেকটা দূরে অবস্থিত, তাই দূরত্ব বোঝাতে কিন্তু আমরা ফার ব্যবহার করতে পারি। তাহলে আমরা ফার দিয়ে একটা উদাহরণ লিখতে পারি। এইভাবে লিখতেই পারি দ্য গ্রাউন্ড, মাঠটি, ইজ
ফার ফ্রম মাই হাউস, আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। তাহলে ফার কখন ব্যবহার হয়? যখন কোনো কিছু অনেক দূর বোঝায়, সেই সময় আমরা ফার ব্যবহার করতে পারি। তাহলে আমরা আজকে যে প্রিপোজিশনগুলো শিখলাম, এই প্রিপোজিশনগুলো হলো অবস্থানগত প্রিপোজিশন, অর্থাৎ কোন অবস্থায় কোন প্রিপোজিশন ব্যবহার হবে, কোন সিচুয়েশনে কোন প্রিপোজিশন ব্যবহার হবে অবস্থানগতভাবে, তার আজকে ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের আমি আজকে বোঝালাম। আশা করছি তোমরা বুঝেছো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।